সংবিধানের ৭০ অনুচ্ছেদের অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া অন্য বিষয়ে এমপিরা দলের বিরুদ্ধে যেতে পারবেন বলে একমত বিএনপি ও জামায়াত। ভিন্ন অবস্থান এনসিপি সহ কয়েকটি দলের। আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের পক্ষে জামায়াত ও এনসিপি থাকলেও নেই বিএনপি। মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব অবস্থান জানায় দলগুলো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাষ্ট্র সংস্কারের মৌলিক ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছাতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার বৈঠক চলছে। মঙ্গলবার দ্বিতীয় দিনে ফরেন সার্ভিস একাডেমিতে অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি দল। এদিন সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার ও সংসদের স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হয়। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া বাকি সব বিষয়ে এমপিরা দলের বিরুদ্ধে অবস্থান নিতে পারবেন এমন প্রস্তাবে একমত পোষণ করে বিএনপি ও জামায়াত। তবে তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে জামায়াতের অবস্থান হলেও বিপক্ষে বিএনপি। যে অর্থ বিল, নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ, এই তিনটা বিষয় ছাড়া আর সকল বিষয়ে একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে চাইলে ওপিনিয়ন দিতে পারবেন, তিনটাতে পারবেন না। আজকের আলোচনায় মোটামুটি তিনটা বিষয়ে প্রায় সব দল একমত, আর কিছু আলোচনা এসেছে যে দুইটা বিষয়ে একমত, কিন্তু আস্থা ভোট, সংবিধান সংশোধনী এবং অর্থ বিল, এই তিনটার বিষয়ে মেজরিটি একমত বলে আমার মনে হয়। এদিকে তত্ত্বাবধায়কের অধীনে স্থানীয় নির্বাচনের পক্ষে এনসিপি, আর নারী আসনে সরাসরি ভোট চাই তারা। আমাদের বর্তমান যে আসন আছে ৩০০ থেকে ৪০০-তে উন্নীত হবে এবং এখানে ১০০ আসনে শুধুমাত্র নারীরা প্রতিদ্বন্দ্বিতা করে মাঠ থেকে নারী নেতৃত্ব উঠে আসবেন। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধনের ক্ষেত্রেও এমপিরা দলের বিপক্ষে যেতে পারবেন বলে একমত এনসিপি সহ কয়েকটি দল। প্রত্যেক দল থেকে অন্ততপক্ষে ২০% নারী প্রার্থী দিতে হবে। বিরোধী দলীয় যারা সংসদ সদস্য, সেখান থেকেই তাদেরকে প্রধান করে চেয়ারম্যান করে সংসদীয় কমিটিগুলো এটাকে পুনর্গঠন বা এটাকে গঠন করা দরকার। বৈঠকের শুরুতে অধ্যাপক আলী রিয়াজ জানান, ঐকমত্যের সব বিষয় ঠাঁই পাবে জুলাই সনদে। আগামী মাসেই জুলাই সনদ ঘোষণা সম্ভব বলে মনে করছে সব পক্ষ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসব বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে আমি একটু জানতে চাই যে সংবিধান পরিবর্তন নিয়ে কেন ভিন্ন ভিন্ন অবস্থান বিএনপি, এনসিপি এবং জামায়াতের? ভিন্ন রাজনৈতিক দল মানে বিভিন্ন রাজনৈতিক দল আছে, তার মানেই হলো বিভিন্ন বিষয়ে তারা একমত না। মানে সব বিষয়ে যদি সবাই একমত হতো তাহলে তো এতগুলি রাজনৈতিক দলের কোনো প্রয়োজন ছিল না। রাজনৈতিক দল করে যে দেশের সমস্যা আছে, আমি ক্ষমতায় গেলে বা আমি দায়িত্ব পেলে আমি এইভাবে সমাধান করব, অন্য দল বলে আমি অন্যভাবে সমাধান করব। মতবিরোধটা তো স্বাভাবিক এবং এটাই গণতন্ত্র, যে ভিন্ন রাজনৈতিক দল থাকবে, তাদের ভিন্ন ভিন্ন সমাধান থাকবে। একটা যেটা মানে এতদিন ধরে ঠিক হয়তো একটু আমি বাইরে চলে যাচ্ছি, যে অধ্যাদেশ করা হচ্ছে, বলা হচ্ছে এখন বোধহয় 32টা না 33টা অধ্যাদেশ হয়েছে। সবাই বোধহয় ভুলে যাচ্ছে অধ্যাদেশের সংজ্ঞা হলো এটা অস্থায়ী আইন। এটা আমাদের ইলেকশন যখনই হোক, ডিসেম্বরে হোক বা জুন মাসে হোক, সংবিধানে বলা আছে যে নতুন পার্লামেন্ট বসার 1 মাসের মধ্যে অধ্যাদেশ বিলুপ্ত হয়ে যাবে। অধ্যাদেশটা কখনো আইনে অটোমেটিক্যালি পরিবর্তন করার ক্ষমতা সংসদেরও নাই। এখন অধ্যাদেশ করে অনেক কিছু চেঞ্জ করা হচ্ছে, কিন্তু ওনারা মনে হচ্ছে যে ভাবছেন যে অধ্যাদেশটাই একটা দীর্ঘস্থায়ী আইন। সেটা না, অধ্যাদেশটা হলো ক্ষণস্থায়ী আইন, যেটার একটা সময় বেঁধে দেওয়া আছে সংবিধানে, তারপরে এটা বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটা আইন ছিল না, এটা হলো কিন্তু ভাবছাড়া হলো যে অধ্যাদেশ করে ওনারা আইন করছেন। অধ্যাদেশ আইন না। জি, নিঃসন্দেহে অধ্যাদেশ এবং আইন। কিন্তু আপনি যেহেতু বলছেন যে ভিন্ন ভিন্ন দলের ভিন্ন মত থাকবে, সেক্ষেত্রে ঐকমত্য কমিশন কিভাবে সবাইকে মৌলিক কিছু জায়গায় একমতে নিয়ে আসতে পারবে? আর সেটি যদি না হয়, সেক্ষেত্রে এই যে 10 মাস ধরে আলোচনা করা হলো, সেটি আসলে সংস্কারের রূপরেখা তৈরিতে কতটুকু ভূমিকা রাখলো?
না, যে জুলাই ডিক্লারেশনের কথা বলা হচ্ছে, আমি একজন আইনজীবী হিসাবে একটা তো যে কোনো জিনিস একটা কাগজের তা আইনগত ভিত্তি থাকতে হবে। তো এই জুলাই ডিক্লারেশনের এটা কি কোনো চুক্তি হবে, এটা কি কোনো অধ্যাদেশ হবে, এটা কি কোনো আইন হবে, এটা আইনগত ভিত্তি কি হবে, এটা কি আমি মানতে আপনি মানতে বাধ্য, এটা এর কোনো আইনগত কোনো কাঠামোর মধ্যে এটা পড়ে না। হ্যাঁ, এটা একটা ঘোষণাপত্র যে ঠিক আছে আমরা দেশের জন্য সবাই ভালো কাজ করব, সবাই ভালো হয়ে যাব, সবাই ভালো থাকবো, কিন্তু এইটাকে আমরা আইনে যেটাকে বলি এনফোর্স করা, মানে এটাকে বাস্তবায়ন করার মতো এটার কোনো মানে আইনগত কোনো ভিত্তি কখনোই হবে না। অন্তত আমাদের এই 250 বছরের পুরনো আইন ব্যবস্থায় ডিক্লারেশনকে বাধ্যবাধকতা দেওয়ার কোনো ব্যবস্থা আইনগতভাবে নাই। তো ওনারা এটা কি চিন্তা করছেন আল্লাহ জানে। তবে একটা ঠিক যে সবাই ঐক্যমত্য হলে এর একটা ধরেন মানে একটা নৈতিক একটা জোর থাকবে যে আপনারা তখন একমত হয়েছিলেন, এখন আরেক কথা বলছেন কেন। যেইটাই এখন একমত হোক, এগুলি সংবিধান সংশোধন 70 অনুচ্ছেদ এইটা তো পরবর্তী পার্লামেন্টে পাশ করতে হবে, তাই তো? এবং পরবর্তী পার্লামেন্টে যদি অনেকেই যদি বেঁকে বসে, পরবর্তী পার্লামেন্টে যদি 5টা 7টা 10টা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকে, মানে সংসদ সদস্য থাকে, তারা তো এর সাথে সবচেয়ে একমত হবে, এর নিশ্চয়তা কি কেউ দিতে পারবে? সেটি যদি না হয়, যদি তারা একমতই না হন এবং শেষ পর্যন্ত যদি সংবিধান পরিবর্তনই না করা যায়, সেক্ষেত্রে রাজনীতিতে ভারসাম্য আসলে কিভাবে ফেরানো সম্ভব হবে? এইটাও আমার দৃষ্টিতে এটা সম্পূর্ণ ভুল ধারণা। যেন আমাদের আইনে বলা আছে খুন করা অপরাধ, খুন করলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। খুন হচ্ছে, এটা কি আইনের দোষ নাকি এটা অন্য কারণে খুন হচ্ছে? বা ধর্ষণ করাও মৃত্যু, মানে সাংঘাতিক বড় অপরাধ, অনেক বড় শাস্তির কথা হচ্ছে, কিন্তু ধর্ষণ আছে। তো আমরা তাহলে ওই সবকিছু যখন আইন এখানে হচ্ছে না, প্রয়োগ হচ্ছে না, আমরা ওই আইনগুলি বদলাবার কথা কেন বলছি না? খালি সবাই সংবিধান নিয়ে কেন কথা বলছে? সংবিধানের 70 অনুচ্ছেদের এটা কথা বুঝতে হবে। যখন 70 অনুচ্ছেদ যদি চেঞ্জ করে আপনি যদি যে কোনো সদস্যকে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ করে দেন, তাহলে এটা আমার আশঙ্কা যে যদি ধরে নিলাম যে আগামী সংসদে 300 সদস্য থাকবে, যদি কোনো দল 220, 230 বা 240 আসনে জয়ী হয়ে সরকার গঠন না করে, যদি 160, 170 আসনে সরকার গঠন করে, তাহলে কিন্তু সংসদ পুরো অচল হয়ে যাবে। মানে যে কোনো 170-এর সংখ্যাগরিষ্ঠতা আছে, 20 জন 25 জন 30 জন ওই দলের এই বলবে আমি এই আইন পছন্দ না, সরকার তখন আইন পালন করতে পারবে না। তার থেকে বড় কথা হলো সংবিধানের যেটা মূল কথা হলো একটা দায়িত্বশীলতা এবং তার ক্ষমতার সীমাবদ্ধতা। আমি যেই দল থেকে, যেই দলের সহায়তায়, যেই দলের নমিনেশন পেয়ে আমি সংসদ সদস্য হলাম, আমি যদি সেই দলের বিপক্ষে ভোট দেওয়ার জন্য আমার যদি অবারিত সুযোগ থাকে, তাহলে কিন্তু আমাকে প্রথমেই বলা হচ্ছে যে আপনি যেই দলের হয়ে নির্বাচিত হয়েছেন, ওই দলের প্রতি আপনার কোনো দায়িত্বশীলতা নাই, ওই দলের প্রতি আপনার কোনো কর্তব্য নাই। এই জন্য এটা খুব অস্থিতিশীল পরিস্থিতি হবে। তখন এই 70 অনুচ্ছেদের যে পরিবর্তনগুলি আনতে বলা হচ্ছে, এই পরিবর্তনগুলি এনে একটা স্থিতিশীল সরকার হবে, সেটি সবার আশা। জি, ডক্টর স্বাধীন মালিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।